আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তানভীর, সিয়াম, শ্যাম্য, জি ফাগুন। স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে আলোচনা করছি আমরা। কি যন্ত্রণা এগুলো আবার শুরু থেকে। হ্যাঁ, কতদিন আমরা আলোচনা করছিলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রে চতুর্থ অধ্যায় সামষ্টিক পর্যায়ে উৎপাদন এর প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে, সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ধারণা সমূহ বা সূচক সমূহ আলোচনা করো। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম হচ্ছে হলো সামষ্টিক পর্যায়ে কাকে বলে, ধারণা বা সূচকগুলো কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্রাথমিকভাবে। এগুলো ডিটেলস আলোচনা আমাদের আজকের থেকে শুরু হবে, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন আজকের আলোচনার বিষয়বস্তু। মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার পদ্ধতি এবং নির্জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ কাকে বলে, কত প্রকার আছে পদ্ধতিগুলো এবং এনএনপি কিভাবে নির্ণয় করতে হয়। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি যা, সেটা হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে। কার কার হয়েছে বলো? কার কার হয়েছে? হ্যাঁ, জি স্যার, ধরতে পারেন। ধরতে পারবো। আচ্ছা, শ্যাম্য, ফাগুন বলো জিএনপি এর পুরো অর্থ বলো। জিএনপি, শ্যাম্য, ফাগুন বাবা বলো জিএনপি মানে কি? স্যার আমি বলবো। হ্যাঁ বলো তানভীর। স্যার, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর এনএনপি তে? এনএনপি তে স্যার নেট ন্যাশনাল প্রোডাক্ট। এনআই তে? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম। পিসিআই তে? স্যার ইতে স্যার পার পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম। জিডিপি তে? গ্রস স্যার ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এনডিপি তে? স্যার ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট। ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট না নিট ন্যাশনাল প্রোডাক্ট? নিট স্যার ডোমেস্টিক নেট প্রোডাক্ট। স্যার নেট 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 ডম স্যার নেট নেট হ্যাঁ ডোমেস্টিক। নেট স্যার, এটা ভুল হ্যাঁ, হয়েছে। নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এগুলোর কিন্তু দেখে বলছো না নাকি না দেখে বলছো কে জানে? জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনআই ন্যাশনাল ইনকাম, পিসিএ পার ক্যাপিটা ইনকাম, জিডিপি তে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তো আজকের আলোচনার বিষয়বস্তু মোট জাতীয় উৎপাদন কাকে বলে। দেখো, ন্যাশনাল শব্দটা দিয়ে জাতীয় অর্থাৎ একটি দেশের নাগরিককে নির্দেশ করা হয়েছে। একটি দেশের নাগরিকরা বৈধভাবে দেশের ভেতরে এবং বিদেশে অবস্থান করে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, তার সমষ্টিকে বলা হয় মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের বৈধ উৎপাদন জিএনপি তে অন্তর্ভুক্ত হবে, কিন্তু দেশে অবস্থানরত যে সকল বিদেশি নাগরিক আছে তাদের উৎপাদন জিএনপি তে অন্তর্ভুক্ত হবে না। কেন? যে বিদেশি যারা আমাদের দেশে অবস্থান করছে
তারা উৎপাদন করছে ঠিক আছে, কিন্তু আমাদের দেশীয় নাগরিক নয়। নাগরিক না হওয়ার কারণে আমরা তাদের উৎপাদন আমাদের জিএনপিতে অন্তর্ভুক্ত করতে পারি না। তো আমরা এই একটি জিএনপি অর্থাৎ একটি দেশের নাগরিকদের দ্বারা বৈধভাবে দেশের ভেতরে এবং বাইরে কি পরিমাণ পণ্য সেবা উৎপাদন হয় তার একটি তথ্য আমি গুগল থেকে গত বছর ছাত্রদেরকে পড়ানোর সময় দিয়েছিলাম। সেটাতে বলা হয়েছে যে 2018-19 অর্থ বছরে, এখন তো চলছে কি 20-21 অর্থ বছর চলছে না, তো 18-19 অর্থ বছর 19-20, 20-21, তার মানে আরো 2 বছর আগের অর্থ বছরে জাতীয় উৎপাদন ছিল প্রায় 11,550 বিলিয়ন টাকা। 11,550 বিলিয়ন টাকা। এটাকে যদি আমরা কোটি টাকায় রূপান্তর করি তাহলে দেখবো যে 11,055 মানে 11,55,000 কোটি টাকা। 11,55,000 কোটি টাকার পণ্য সেবা উৎপাদন হয় আমাদের দেশীয় নাগরিকদের দ্বারা। তাহলে 1 বিলিয়ন সমান সমান 100 কোটি টাকা, তাই না? এই ঠিক কিনা? 1 বিলিয়ন সমান সমান যদি 100 কোটি টাকা হয় তাহলে 100 দিয়ে গুণ করলে 11,55,000 কোটি টাকা আমাদের এই দেশীয় নাগরিকদের দ্বারা দেশের ভিতরে ও বাইরে এক বছরে বৈধভাবে উৎপাদন হয়ে থাকে। তাহলে এই 11,55,000 কোটি টাকা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? তাহলে এখন দেখো, তাহলে এই মোট জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করব আমরা? মোট জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করব, খুব কেয়ারফুলি শুনতে হবে। মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার 3টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আয় পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি, আর একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। সবাই খেয়াল করবে কি কি পদ্ধতি আছে। একটা হচ্ছে আয় পদ্ধতি, একটা ব্যয় পদ্ধতি, আর একটা কি উৎপাদন পদ্ধতি। বাকিরা কোথায়? শ্যাম্য ফাগুন, কি কি পদ্ধতি আছে বলো। শ্যাম্য ফাগুন, শ্যাম্য ফাগুন বাবা বলো, জিএনপি নির্ণয় করার কয়টি পদ্ধতি রয়েছে? তানভীর রহমান বলো তো। তানভীর রহমান শুনতে পাচ্ছ? ওকে, 3টি পদ্ধতি। স্যার আপনার কথা স্যার একটু কেটে কেটে আসে। কেটে কেটে আসে? দেখো তো ভালো করে শোনা যায় কিনা। স্যার এটা ওর নেট প্রবলেম তাহলে। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, মনে হয় স্যার একটু নেটের সমস্যা হতে পারে। তোমার ওখানে মনে হয় সমস্যা ছিল নাকি আমার এখানে সমস্যা? না স্যার আমি শুনতে পাচ্ছি ঠিক মতো স্যার। ওকে, তাহলে আমার মনে হয় একটু সমস্যা ছিল, এর জন্য মনে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে বলো জিএনপি নির্ণয় করার কয়টি পদ্ধতি রয়েছে? 3টি পদ্ধতি রয়েছে। একটা আয় পদ্ধতিতে, একটা ব্যয় পদ্ধতিতে, আর একটা উৎপাদন পদ্ধতিতে জিএনপি নির্ণয় করা যায়। তো আয় পদ্ধতিতে জিএনপি কিভাবে নির্ণয় করা যায়? আমরা যখন উৎপাদনের কথা দেখেছি, একটি দেশের উৎপাদন করতে যে সকল উপকরণ ব্যবহার করা হয়, ব্যবহার করে আমরা উৎপাদন করি, সেই উপকরণগুলো থেকে প্রাপ্ত আয় কি? যেমন তোমার যদি ভূমি থাকে, অর্থাৎ জমি থাকে, তাহলে তুমি এটা ব্যবহার করতে দাও, বিনিময়ে তুমি ভূমির খাজনা পাও। তাহলে সকল জমির খাজনা সমষ্টি যোগ, এটা তোমার আয় না ব্যয়? বলো দেখি, জমি থেকে খাজনা পাচ্ছ, এটিকে আয় না ব্যয়? স্যার আয়। আয় স্যার। তারপর হচ্ছে যদি তুমি যে সকল শ্রমিকরা শ্রম দিচ্ছে, তাহলে শ্রমের বিনিময়ে কি পায় বলো তো দেখি। স্যার মজুরি পায়, শ্রমের বিনিময়ে প্রাপ্ত আয় অর্থাৎ মজুরি পায়। তার মানে ওরাও ইনকাম করে, তাহলে সমস্ত শ্রমিকদের আয়। এরপরে তুমি যদি মূলধন বিনিয়োগ করো, যারা মূলধন সরবরাহ করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে, তারা ঋণ দেয়, তারা কি পায় বলো দেখি। মূলধন সরবরাহ করে মানে ঋণ দেয়, তারা কি পায়?
কি পায় কি পায়? যারা ঋণ দেয় সুদ পায়। তার মানে ওরা ঋণ দেওয়ার বিনিময়েও ওরা সুদ পায়। তাহলে যারা যারা ঋণ দেয় মূলধন সরবরাহ করার কাজে, ঠিক আছে, যারা যারা ঋণ দেয় তারা কি পায়? সুদ পায়, তারা সুদ পায়। তাহলে সমস্ত ঋণদাতার সুদের সমষ্টি ওদের ইনকাম। এরপরে যারা সংগঠনের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তারা কি পায়? মুনাফা। মুনাফা পায়, তাই না? সংগঠনের মালিকরা মুনাফা পায়। তার মানে এখানে সবগুলো আয় দেখানো হয়েছে না ব্যয় দেখানো হয়েছে? আয় স্যার, সব আয়। যদি একটি দেশের সমস্ত ভূমি থেকে প্রাপ্ত খাজনা, সমস্ত শ্রমিকদের মজুরি, সমস্ত ঋণদাতার অর্থাৎ মূলধন যারা যোগান দেয় তাদের প্রাপ্ত সুদ এবং সমস্ত সংগঠনের মালিকের আয় যদি একত্রিত করা হয় তাহলে আমরা আয় পদ্ধতিতে জিএনপি পাবো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাবো। এই যে সামেশন দেখতে পাচ্ছ, এটার নাম কি বলো তো দেখি? এটার নাম কি? রেন্ট। এটা সামেশন। সামেশন মানে সামেশন সমষ্টি। সামেশন অফ রেন্ট, সামেশন অফ ওয়েজ, সামেশন অফ ইন্টারেস্ট এন্ড সামেশন অফ কি? প্রফিট। ঠিক আছে? তাহলে এই যে চারটি উপকরণের আয়ের সমষ্টি নির্ণয় করলে, মানে এই আয়গুলো বলো দেখি বিদেশি কোনো নাগরিকের আয় অন্তর্ভুক্ত আছে এখানে? নো স্যার। শিওর তুমি? বিদেশি নাগরিকদের ইনকাম এখানে যুক্ত আছে কিনা? না স্যার, নাই। না, প্রবাসীদের আছে খালি। হ্যাঁ, যারা প্রবাসী আছে আমাদের সকল নাগরিকদের ইনকাম এখানে যুক্ত আছে, সেটা যারা যেখানেই থাক না কেন, সকল নাগরিকদের বৈধ ইনকাম, বৈধ আয় এখানে যুক্ত আছে, ওরা যে যেখানেই থাক না কেন। তাহলে এই পদ্ধতিতে আমরা আয় পদ্ধতিতে জিএনপি নির্ণয় করতে পারি। এবার আসলে কি ব্যয় পদ্ধতি কি? আমরা আয় করলাম, এবার ব্যয় করব। ব্যয় পদ্ধতি কি? আচ্ছা বলো দেখি, তুমি ইনকাম করছো, তুমি নিজে খাও না, ভোগ করো না? জি স্যার। হ্যাঁ, এই যে চাল ডাল তরি তরকারি ইত্যাদি ক্রয় করছো, এগুলো ক্রয় করছো, তাই না? ফ্রিজ টিভি ইত্যাদি ক্রয় করছো, ইত্যাদি ক্রয় করতে তোমার টাকা খরচ হয় না? জি স্যার। এগুলো হচ্ছে ব্যক্তিগত ভোগ। এটাকে বলা হয় নন গভর্নমেন্ট কনজিউমিং কস্ট, বেসরকারি ভোগ ব্যয়। সি, অর্থাৎ আমরা ভোগ করার ক্ষেত্রে টাকা ব্যয় করি। এরপরে ওই যেটা ইনকাম করেছো সেখান থেকেই আবার কি করছো? কোথাও না কোথাও বিনিয়োগ করছো, কোথাও না কোথাও বিনিয়োগ করছো। যেমন ধরে নাও তুমি একটা কোনো খামার দিলা, কোনো একটা মুরগির খামার দিলা, একটা ছাগলের খামার দিলা, অথবা হচ্ছে একটা বাগান করলাম, অথবা মাছের খামার দিলে, অথবা একটা ইন্ডাস্ট্রি দিলে। এগুলোকে সরকারি ব্যয় না বেসরকারি ব্যয়? বিনিয়োগ। সরকারি বিনিয়োগ না বেসরকারি বিনিয়োগ? এই বেসরকারি বিনিয়োগকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে, নন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আই, নন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আই প্রকাশ করা হয়েছে। এরপরে জি দিয়ে এই যে সি কনজিউমিং এবং সি আইতে ইনভেস্টমেন্ট, এই সরকারি ভোগ ও বিনিয়োগকে একসাথে জি দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট কনজিউমিং এন্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয়। বুঝেছো বাবা? সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয়কে জি দ্বারা প্রকাশ করা হয়েছে। জি গভর্নমেন্ট কনজিউমিং এন্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। কোথায় কোথায় হয় বলো? পদ্মা সেতুতে বিনিয়োগ করছে, পদ্মা সেতুতে বিনিয়োগ ব্যয় করছে, বলো এটি সরকারি না বেসরকারি ব্যয়? স্যার সরকারি ব্যয়। সরকারি বিনিয়োগ না বেসরকারি বিনিয়োগ? পদ্মা সেতুতে সরকারি বিনিয়োগ। সরকারি বিনিয়োগ। আবার এই যে সরকারি হাসপাতালগুলোর ডাক্তার, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিচার, সরকারি এমপ্লয়মেন্ট, সচিব, উপসচিব, আর্মি, পুলিশ, বিডিআর, এগুলোর পেছনে যে ব্যয়টা হয়, এগুলো সরকারি ব্যয় না বেসরকারি ব্যয়? সরকারি। সরকারি। কার ওখানে সাউন্ড হচ্ছে রে বাবা? তোমরা যখন ক্লাস করবে তখন আশেপাশের মানুষদেরকে বলবে যে আমি ক্লাস করছি, এখানে সাউন্ড করা যাবে না আশেপাশে। ওকে, তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসের জন্য সেটা তোমাদের কাছে ধরা না পড়লে কখনোই বুঝবে না। তাহলে জি দ্বারা
সরকারি ওই যে শ্রমিক কর্মচারীদের বেতন দিচ্ছে, এমপ্লয়মেন্টদের বেতন দেওয়া হচ্ছে, ডাক্তারদের বেতন দেওয়া হচ্ছে, শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে, মিনিস্ট্রিতে যারা কাজ করে তাদের বেতন দেওয়া হচ্ছে, এগুলো সরকারি ব্যয়। ঠিক আছে। আবার পদ্মা সেতু, যমুনা সেতু এরকম বড় বড় প্রজেক্টে সরকার বিনিয়োগ করে থাকে জনকল্যাণের জন্য। সরকারকে লাভের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে না জনকল্যাণের জন্য বিনিয়োগ করে থাকে? জনকল্যাণের জন্য। এই সবগুলোকে বোঝানো হয়েছে জি দ্বারা, অর্থাৎ জিতে গভর্নমেন্ট দ্বারা প্রকাশ করা হয়েছে। এর সাথে বলতো দেখি আমরা বিদেশি ইনকামকে এখানে যুক্ত করি কিনা জিএনপিতে? জিএনপিতে আমরা যুক্ত করি? আমরা এখানে জিএনপিতে কি করা হয়? আমরা এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি। সবাই খেয়াল করো, এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি। এক্সপোর্ট এবং ইম্পোর্টের পার্থক্য অর্থাৎ নিট রপ্তানি আমাদের জিএনপিতে যুক্ত হয়। ব্যয় পদ্ধতিতে জিএনপিতে যুক্ত হয় নিট রপ্তানি। ব্যয় পদ্ধতিতে বেসরকারি ভোগ, বেসরকারি বিনিয়োগ এবং সরকারি ভোগ ও বিনিয়োগের সাথে আমাদের নিট রপ্তানি এখানে যুক্ত হয়। কিভাবে পাইলাম? সি তে হচ্ছে নন গভর্নমেন্ট কনজিউমিং কস্ট। আচ্ছা, তোমরা কি সবাই মনিটর দেখছো? আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি? জি স্যার। আই তে হচ্ছে নন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, নাম মনে রাখতে হবে। জি তে গভর্নমেন্ট কনজিউমিং এন্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এগুলো তোমাকে এই স্লাইড থেকেই দেখতে হবে, বই থেকে অনেক সময় সাজানো গোছানো থাকে না। আমি অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছি, সুতরাং তোমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে ইউটিউব দেখে দেখে পজ করে তোমরা এগুলো বাসায় লিখে নিবা। এরপরে হচ্ছে এক্স তে হচ্ছে শুধু এক্সপোর্ট কে বোঝানো হয়েছে, ই এর পরে এক্স নেওয়া হয়েছে, এক্স শুধু নেওয়া হয়েছে, এক্সপোর্ট মানে রপ্তানি। আর ইম্পোর্টের এম নেওয়া হয়েছে, আই এর পরে এম, ইম্পোর্ট রপ্তানি নেওয়া হয়েছে। তো এক্স এর পরে এক্স এবং এম এর পার্থক্য হচ্ছে এক্স এন। তো এক্স যদি হয় রপ্তানি আর এন হচ্ছে নিট, তাহলে নিট রপ্তানি। তা নিট রপ্তানি কিভাবে পাবো? এক্সপোর্ট থেকে ইম্পোর্টটাকে বাদ দিলে আমরা নিট রপ্তানি পাবো। বলো, এক্সপোর্ট বেশি হওয়া ভালো না ইম্পোর্ট বেশি হওয়া ভালো? স্যার এক্সপোর্ট বেশি হওয়া ভালো। এক্সপোর্ট বেশি হওয়া ভালো। এই দুটার পার্থক্য পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। কখনো কখনো আমরা বেশি আমদানি করি, কম রপ্তানি করি, তাই না? বাংলাদেশ কি করে? বেশি আমদানি করে, কম রপ্তানি করতে পারে। ঠিক কিনা বলো তো দেখি? জি স্যার। রাইট। তার মানে এই জায়গায় আমাদের বাণিজ্য ঘাটতি সবসময় রয়ে গেছে, এই জায়গায় আমাদের নেগেটিভ রেজাল্ট আসবে। যাই হোক না কেন, সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? হ্যাঁ, সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? তুমি তোমার যে সকল পণ্য ব্যবহার করো সেই পণ্যগুলোর দিকে তাকাও, কোন পণ্যটা, কোন দেশের পণ্যটা তুমি বেশি ব্যবহার করো? চায়না স্যার। চায়নার পণ্য বেশি ব্যবহার করো, তাই না? আমরা তো ভারত থেকেও চাল আনি, ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসি, মায়ানমার থেকে পেঁয়াজ নিয়ে আসি, মায়ানমার থেকে চাল নিয়ে আসি, অথচ বাংলাদেশে কম চাল উৎপাদন হয়। এগুলো খাইলেই কিন্তু বাংলাদেশের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এরপরে আমরা চাল বাংলাদেশ বিদেশ থেকে নিয়ে আসি। যাই হোক, এগুলো ভিন্ন ব্যাপার। কারণ কি? আমরা মোটা ভাত খেতে পারি না, বাংলাদেশে মোটা চাল বেশি উৎপাদন হয়। ওকে, তাহলে এই জায়গায় খেয়াল করেছো, আমি কিন্তু টেকনিক গুলো দেখিয়ে দিচ্ছি। এক্স মাইনাস এম, এক্স কোথা থেকে আসলো? এটার অর্থ কি? এক্স তে এক্সপোর্ট কে বোঝানো হয়েছে, ই এর পরে সেকেন্ড লেটার, আবার ইম্পোর্টের আই এর পরে সেকেন্ড লেটার এম। এই এক্সপোর্ট বেশি হবে, ইম্পোর্ট কম হবে, এই দুটার পার্থক্য হচ্ছে এক্সএন, অর্থাৎ নিট রপ্তানি। নিট রপ্তানি। তো এখন কোনো কারণে যদি এক্সপোর্ট কম হয়, ইম্পোর্ট বেশি হয়, তাহলে বাণিজ্য ঘাটতি দেখা দেবে এবং এটি নেগেটিভ রেজাল্ট শো করবে। যাই হোক, এভাবেই আমরা ব্যয় পদ্ধতিতে জিএনপি নির্ণয় করে থাকি। বুঝেছো বাবা? এবার আসলে দেখি ব্যয় পদ্ধতিতে আমরা জিএনপি নির্ণয় করব। আমরা কয়টা কোন পদ্ধতিতে দেখলাম? আয় পদ্ধতিতে জিএনপি, ব্যয় পদ্ধতিতে জিএনপি। এখন আমরা দেখব উৎপাদন পদ্ধতিতে জিএনপি কিভাবে নির্ণয় করে। আচ্ছা বলো দেখি, সারা বাংলাদেশে চাল উৎপাদন হয়, ধান উৎপাদন হয়, পাট উৎপাদন হয়, গম উৎপাদন হয়, হয় কি হয় না? রাইট। এই যে চাল, ডাল, গম, ভুট্টা ইত্যাদি উৎপাদন হয়, বলো চালের দাম আর ডালের দাম একই দাম বাজারে পাওয়া যায়? না স্যার। ধানের দাম আর গমের দাম একই রকম পাওয়া যায় না। কখনো ধানের দাম 1000 টাকা, তো গমের দাম হচ্ছে 500 টাকা, তাই তো? এরকম দেখা যায়। তাহলে এটা সামিশন অফ পিআই কিউ1। পিআই তো প্রাইস কে নির্দেশ করা হয়েছে, কিউ কে কোয়ান্টিটি বোঝানো হয়েছে।
অর্থাৎ ধরে নাও সারা বাংলাদেশের শ্রমিকরা মানে বাংলাদেশের নাগরিকরা দেশে বিদেশে বৈধভাবে পণ্য সেবা উৎপাদন করছে। ধরে নাও যে ধান উৎপাদন করছে, কত ধান উৎপাদন করেছে? 1 কোটি মেট্রিক টন ধান উৎপাদন করেছে। এখন ধানের বাজার দাম কত? এত, বুঝতে পেরেছো? বাজার দাম ধরে নাও যে 1000, তাহলে কোটি মেট্রিক টনকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে ধানের দাম পাইলাম। এরকম করে চালের দাম, এরকম করে গমের দাম, এরকম করে চলতে থাকবে। তো এইগুলো সমষ্টি আমাদের উৎপাদন এবং উৎপাদিত পণ্যের বাজার মূল্য দিয়ে গুণ করলে আমাদের উৎপাদন পদ্ধতিতে জিএনপি নির্ণয় করা, জিএনপি পাওয়া যাবে। এটুকু বুঝতে পেরেছো তোমরা? ইয়েস স্যার। রাইট। আমি কিন্তু বলছি যে জিএনপি, প্রথমে আমরা জিএনপি নির্ণয় করব। তা জিএনপি তে তোমাকে প্রশ্নে থাকবে যে এই পদ্ধতিতে জিএনপি নির্ণয় করো, অথবা কোনো পদ্ধতির কথাই বলা থাকলো না কিন্তু তথ্য দেওয়া আছে, তাহলে কিভাবে তুমি করবে? জিএনপি সমান সমান সামেশন অফ পিআই কিউআই। তাহলে পিআই হচ্ছে প্রাইস, বাজার মূল্য, এবং কিউআই হচ্ছে এটা কোয়ান্টিটি, অর্থাৎ এটা কি পরিমাণ পণ্য উৎপাদন হলো দেশের নাগরিকদের দ্বারা দেশে বিদেশে। তাহলে ওই পণ্যটার বাজার মূল্য দিয়ে ওই মোট পণ্যটাকে গুণ করলে আমরা কি পাবো? জিএনপি পাবো। প্রশ্ন থাকলে করো, প্রশ্ন না থাকলেও বলো। নাই কোনো প্রশ্ন নাই? আছে? স্যার স্যার পিআই কিউআই এর ওই আই দিয়ে কি বুঝে? আই মানে হচ্ছে যে ইনফিনিটি, চলতে থাকবে। এরকম কতগুলো পণ্য উৎপাদন হয় তুমি জানো? আই মানে হচ্ছে 1 2 3 4 এইভাবে নির্দেশ করা হয়। আই মানে হচ্ছে যে, কেন তোমরা জেনারেল ম্যাথ করো না? করেছো না? ইয়েস স্যার। ক্লাস 9 10 এ? হ্যাঁ, এখানে মানে এন হিসেবে ইউজ করা হইতো। হ্যাঁ, লাস্ট ওয়ান মানে i equal to 1 2 3 4 5 6 7 ডট 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 n, ইয়েস স্যার, এরকম বলা হয়। তার মানে i হচ্ছে 1 2 3 4, এক একটা পণ্যের জন্য এক এক ভাবে, মানে ধানকে 1, পাটকে 2, এরকম করে করা হয়। তো এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? বলো। নো স্যার, আর নেই। ওকে, তাহলে নিট জাতীয় উৎপাদন এনএনপি আমরা কিভাবে নির্ণয় করব? এনএনপি সবাই খেয়াল করো যে নেট ন্যাশনাল প্রোডাক্ট মানে নিট জাতীয় উৎপাদন। আমরা জানি যে জাতীয় উৎপাদন করতে চাইলে, অর্থাৎ দেশের নাগরিকদের দ্বারা দেশে বিদেশে বৈধভাবে যে সকল পণ্য সেবা উৎপাদন হচ্ছে, এই উৎপাদন করতে আমাদের কিছু স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে হয়, তাই না? তো এই স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে করতে এর ভ্যালু কমে যায়, অর্থাৎ এর ব্যবহারজনিত ক্ষতি রয়েছে, আর এই ক্ষতিকে অপচয় বলা হয়। আর এই অপচয়টুকু যদি আমরা এই মেশিনগুলো ব্যবহার করে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করেছি এর আর্থিক মূল্য থেকে যদি অপচয় মূল্য বাদ দেওয়া হয়, তাহলে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট পাবো। মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদ বা স্থায়ী সম্পদের অপচয়জনিত ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে। এটা তোমরা জানো। তাহলে এনএনপি সমান সমান ওই যে জিএনপি আমরা বের করলাম, যেভাবেই হোক না কেন, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি অথবা উৎপাদন পদ্ধতি, যেভাবেই হোক না কেন, এরপরে আমরা ডিসি বাদ দিব, অর্থাৎ অপচয় বাদ দিব, ডেপ্রিসিয়েশন কস্ট। তাহলে স্থায়ী সম্পত্তির অপচয়জনিত ক্ষতি বা ক্ষতিকে আমরা অপচয় বলি। এটি জিএনপি থেকে বাদ দিলে এনএনপি পাওয়া যায়। বলো, কার কোনো প্রশ্ন এই জায়গায়? না স্যার। শিওর বুঝেছো তোমরা? জি স্যার, বুঝেছি। এই সাম্য বুঝেছো বাবা? না স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, গুড, আলহামদুলিল্লাহ। তোমরা বুঝতে পারলেই আমার হলো আর কি। কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারটা তোমরা ক্লাসে উপস্থিত না থাকলে বোঝা মুশকিল হয়ে যাবে, তোমার কাছে মনে হবে যে কি পড়ছি আমি। ঠিক আছে? তো এখন দেখো, আমরা একটা উদ্দীপক দেখো, নিচে এম ও এন দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। দেখো তথ্যের বিবরণ: মোট ভোগ ব্যয় এম দেশের, আমরা শুধু এম দেশটা খেয়াল করি, মোট ভোগ ব্যয় হচ্ছে 2000, মোট ভোগ ব্যয় 2000, বিনিয়োগ ব্যয় 6000, সরকারি ব্যয়, মোট ভোগ ব্যয় মানে হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়। হ্যাঁ, শুধু ভোগ ব্যয় বলা মানে হচ্ছে যে বেসরকারি ভোগ ব্যয়, আর যদি সরকারি ব্যয় থাকে তাহলে সরকারি শব্দটা উল্লেখ থাকবে। বুঝেছো? জি স্যার। তারপরে মোট রপ্তানি 4000, মোট আমদানি 800,
অবচয় 200 আর জনসংখ্যা হচ্ছে 4 কোটি। সব কিন্তু কোটি টাকায়, 2000 কোটি, 6000 কোটি, 10,000 কোটি, 4000 কোটি, 8000 কোটি, 2000 কোটি, 200 কোটি এবং 4 কোটি এখানে বলা হয়েছে। এখানে আলাদা শব্দ উল্লেখ করে দিয়েছি। তাহলে প্রশ্ন হচ্ছে ক নম্বর, মোট দেশজ উৎপাদন কি? প্রবাসীদের উপার্জিত অর্থ জিডিপিতে কেন অন্তর্ভুক্ত হয় না? প্রবাসীদের অর্থ জিডিপিতে কেন অন্তর্ভুক্ত হয় না? তাহলে জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক। তো ডোমেস্টিক মানে হচ্ছে যে একটি ভৌগোলিক সীমাকে নির্দেশ করে। যেহেতু সীমানার বাইরে আমাদের দেশের নাগরিকরা অবস্থান করে, তাই তাদের ইনকাম এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই সীমানার ভিতরে যারা দেশি বিদেশি নাগরিক বৈধভাবে ইনকাম করছে তাদের ইনকাম জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। যেহেতু সীমানার ভিতরে আমাদের দেশের নাগরিকরা বিদেশে অবস্থান করে অর্থ উপার্জন করছে, তাদের ইনকাম তাই এখানে অন্তর্ভুক্ত হবে না। উদ্দীপকে উল্লিখিত এম দেশের নিট জাতীয় উৎপাদন নির্ণয় করো। নিট জাতীয় উৎপাদন, তাহলে নিট জাতীয় উৎপাদন নির্ণয় করতে চাইলে কি করতে হবে বলো তো দেখি? এনএনপি সমান সমান কি বের করতে হবে বলো বাবা? এনএনপি সমান সমান জিএনপি মাইনাস ডিসি। স্যার অবচয়, হ্যাঁ হ্যাঁ, অবচয় অর্থাৎ মোট জাতীয় উৎপাদন বিয়োগ অবচয়। তাহলে প্রথমেই তোমাকে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হবে। তাহলে মোট জাতীয় উৎপাদনের কোন পদ্ধতিতে তথ্য দেওয়া আছে বলো তো দেখি? মোট জাতীয় উৎপাদনের কোন পদ্ধতি? আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি না উৎপাদন পদ্ধতি তথ্য দেওয়া আছে? স্যার ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি। দেখো ভোগ ব্যয় আছে, বিনিয়োগ ব্যয় আছে, সরকারি ব্যয় আছে, তাই না? তাহলে এটার সূত্রটা কি যেন? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন, এক্স মাইনাস এম, তাই না? এক্স এন। তাহলে এভাবেই আমরা এখন দেখো ঠিক পরের জায়গায় এখানে আবার ইয়ে করেছে। প্রথম প্রশ্নের উত্তর যে উদ্দীপকে উল্লিখিত এম দেশের নিট জাতীয় উৎপাদন নির্ণয় করো। তাহলে প্রথমেই এম দেশে নিট জাতীয় উৎপাদন ব্যয় পদ্ধতিতে দেওয়া আছে এনএনপি সমান সমান জিএনপি মাইনাস ডিসি। তাহলে জিএনপি এর সূত্রটা আমরা এখানে বসাই দিলাম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই পর্যন্ত হচ্ছে জিএনপি মাইনাস ডিসি মানে অপচয় বাদ দিলাম। তাহলে বলো দেখি বেসরকারি ভোগ ব্যয় কত দেওয়া আছে? বেসরকারি ভোগ ব্যয় 2000 কোটি টাকা, তাই না? তাহলে বেসরকারি ভোগ ব্যয় হচ্ছে 2000 কোটি টাকা। সি আই হচ্ছে বেসরকারি বিনিয়োগ, আই কত? 6000, 6000 দেওয়া আছে না? ইয়েস স্যার। এই যে বেসরকারি বিনিয়োগ 6000 দেওয়া আছে। আর জি সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয় মানে সরকারি বিনিয়োগ, সরকারি ব্যয় কত? 10,000 দেওয়া আছে। এখানে সরকারি ব্যয় মানে হচ্ছে সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয় একসাথে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে কত হাজার দেওয়া আছে? 10,000। তাহলে 10,000 তুমি বসাই দিলা এখানে, বুঝতে পেরেছো? প্লাস রপ্তানি করা হয়েছে 4000, আমদানি করা হয়েছে 800। রপ্তানি কত করা হয়েছে বাবা? 4000 স্যার। 4000। আর আমদানি করা হয়েছে কত? 800 কোটি টাকা। এইটুকু হচ্ছে আমাদের জিএনপি। এখান থেকে যদি আমরা অবচয় বাদ দেই, অবচয় কত বের হয়েছে? অবচয় কত দেওয়া আছে? 200 স্যার। 200 কোটি ডলার, এই যে 200 কোটি টাকা। তাহলে এই 200 কোটি টাকা আমরা এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে এনএনপি, অর্থাৎ 21,000 কোটি টাকা আমরা এনএনপি পেয়েছি। বুঝেছো? কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, তাহলে এম ও এন দেশের মধ্যে কোন দেশের জনগণের জীবনযাত্রার মান ভালো তা মূল্যায়ন করো। আচ্ছা, আমরা এম দেশের জিএনপি নির্ণয় করেছি, এম দেশের জিএনপি নির্ণয় করেছি, এনএনপি নির্ণয় করেছি। এখন এন দেশের জিএনপি এনএনপি নির্ণয় করতে হবে, এম দেশের জিএনপি এনএনপি নির্ণয় করতে হবে। এখন মাথাপিছু আয় ভারতের, বলো দেখি ভারতের ইনকাম আর বাংলাদেশের ইনকাম কি এক জিনিস হবে? না স্যার। ভারতের আয়তন আর বাংলাদেশের আয়তন এক হবে? না স্যার। ওখানে 140 কোটি মানুষ ইনকাম করে আর আমাদের দেশের মানুষ 18 কোটি মানুষ ইনকাম করে, সুতরাং আমাদের ইনকাম তো একটু কম হবে, তাই না? এখন মাথাপিছু মানে জীবনযাত্রার মান ভালো কি ভালো না সেটি নির্ণয় করার একটি উপায় রয়েছে, শুধুমাত্র মাথাপিছু আয় নির্ণয় করা। কি করা বলো দেখি?
কিভাবে? বড় বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত? বাংলাদেশের মানুষের 2064, আর ভারতের কত? 1900 মনে হয় স্যার। প্রায় 1900, মানে 1877 আর কি। তাহলে এই দিক থেকে মাথা পিছু আয় বাংলাদেশের ভালো না ভারতের ভালো? বাংলাদেশ। তাহলে জীবনযাত্রার মান কার ভালো, বাংলাদেশের না ভারতের? বাংলাদেশ। বাংলাদেশের। তার মানে হচ্ছে জিএনপি এনএনপি দিয়ে আমরা বুঝতে পারবো না কার মাথা পিছু আয় মানে কার জীবনযাত্রার মান ভালো কোন দেশের। এটি নির্ণয় করার উপায় রয়েছে, এটি হচ্ছে ওই যে মাথা পিছু আয় বের করতে হবে। তাহলে মাথা পিছু আয় আমরা কিভাবে বের করব? দেখো, যে এম দেশের এনএনপি হচ্ছে 21,000 কোটি টাকা, আর এন দেশের এনএনপি আমরা কিভাবে বের করবো? এই যে একবারে করে দিয়েছে শর্ট করে, 4,000 যোগ 8,000 যোগ 6,000 সমান যোগ 4,000 রপ্তানি, 6,000 আমদানি, 600 আমদানি বিয়োগ হচ্ছে অবচয়, তাহলে 21,200 কোটি টাকা। 21,200 কোটি টাকা। দেখো, দুটি দেশের জনসংখ্যার সমান, সুতরাং যে দেশের এনএনপি বেশি সেই দেশের মানুষের মাথা পিছু আয় বেশি, আর সে দেশের জীবনযাত্রা মান ভালো। এন দেশের এনএনপি বেশি, তাই এন দেশের জীবনযাত্রা মান এম দেশের তুলনায় বেশি। দেখো, খেয়াল করো, এখানে কি দুটি দেশের জনসংখ্যা সমান না অসমান বলো তো দেখি? দুটি দেশের জনসংখ্যা কেমন? তার অসমান। এই কোন কোথায়? এম দেশে হলো 4 কোটি, এন দেশে হলো 4 কোটি। তাহলে সমান যদি হয়, যার জিএনপি এনএনপি বেশি তার জীবনযাত্রা মান ভালো। এই বুঝতে পারছো? জি স্যার। আর যে দেশের জিএনপি এনএনপি কম তার জীবনযাত্রা মান খারাপ। তাহলে দেখো, শর্ত কিন্তু লিখে দিয়েছি। পিসিআই নির্ণয় করতে এনআই প্রয়োজন হয়। দেখো, আমরা পিসিআই আমরা এখনো আলোচনা করি নাই, পিসিআই চ্যাপ্টারে যখন পরে আলোচনা করব তখন এটি ক্লিয়ার হবে। জাতীয় আয় নির্ণয় করতে হয়, মানে মাথা পিছু আয় নির্ণয় করতে হয় জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হয়, কিন্তু জিএনপি কে ভাগ করা যায় না। বুঝতে পেরেছ? জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি অংশ, জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি অংশ। এই জন্য আমরা পরের লেকচারে আমরা দেখব পার ক্যাপিটা ইনকাম কিভাবে নির্ণয় করতে হয়, এবং এই ক্রিয়েটিভটাই আমরা ওখানে আলোচনা করব। এইটুকু অংশ ঘ নাম্বারের উত্তর আমরা পরে আলোচনা করব। কিন্তু গ নাম্বার তোমরা কি বুঝতে পেরেছো যে এনএনপি জিএনপি কিভাবে নির্ণয় করতে হয়? ইয়েস স্যার। ইয়েস স্যার। কোনো প্রশ্ন আছে? নো স্যার। নাই। আচ্ছা, তাহলে আমরা একটু যদি আলোচনা আরেকটু করি, সেটা হচ্ছে দেখো, সামষ্টিক পর্যায়ে উৎপাদন কাকে বলে? সাধারণত উৎপাদনের 3টি খাত রয়েছে। তাহলে এই 3টি খাতকে উৎপাদনের খাত হিসেবে বিবেচনা করা হয়। আর এই 3টি খাত থেকে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে সামগ্রিকভাবে মোট যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী উৎপাদন হয় তার সমষ্টিকে বলা হয় হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। তো এই সামষ্টিক পর্যায়ে উৎপাদনের যে সূচকগুলো রয়েছে সেগুলো আমরা গতদিন আলোচনা করেছি। সেগুলো কি কি? এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু যেগুলো, সেগুলো সামষ্টিক পর্যায়ে উৎপাদনের সূচক। সে কি কি? জিএনপি, এনএনপি, এনআই, পিসিআই, জিডিপি, এনডিপি। তোমাদের বইতে প্রথমেই আলোচনা করা আছে এনআই, কিন্তু এনআই নির্ণয় করতে গিয়ে আমাদের এনআই যেহেতু জিএনপি এর একটি অংশ, তাই জিএনপি আমি আগে আলোচনা করবো, এরপরে এনআই আলোচনা করব। তো এনআই আজকে জিএনপি আলোচনা হলো, এর পরের দিনে আমরা এনআই এবং পিসিআই কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তারপরের ক্লাসে আমরা জিডিপি এবং এনডিপি আলোচনা করব এবং ক্রিয়েটিভ প্রশ্ন আলোচনা করব। তো জিএনপি আমরা দেখেছি যে জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ একটি দেশের সকল নাগরিকদের দ্বারা বৈধভাবে দেশের ভেতরে ও বাইরে অবস্থান করে যে পরিমাণ পণ্য সেবা সামগ্রী উৎপাদন করে তার সমষ্টি হচ্ছে জিএনপি। এখন এই পণ্য সামগ্রীগুলো উৎপাদন করতে ও সেবা সামগ্রী উৎপাদন করতে যে সকল স্থায়ী সম্পত্তি ব্যবহার হয়, সেই স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি যদি আমরা জিএনপি থেকে বাদ দেই তাহলে আমরা এনএনপি পাবো। ঠিক আছে, আমি একটু রিক্যাপ করছি, সবাইকে মনোযোগ সহকারে শুনছো বাবা? ওকে। এরপর হচ্ছে এনআই, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে দেশের যত নাগরিক রয়েছে
মানে এই নাগরিকদের দ্বারা বৈধভাবে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন হয় তার আর্থিক মূল্যকে এনআই অর্থাৎ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলে। কিন্তু আপাত দৃষ্টিতে জিএনপি ইকুয়াল টু এনআই মনে হলেও জিএনপি ইকুয়াল টু এনআই নয়, কারণ এনআই অর্থাৎ জাতীয় ইনকাম মোট জাতীয় উৎপাদনের একটি অংশ মাত্র। কি বলো? জাতীয় আয় মোট জাতীয় উৎপাদনের একটি কি বলো? অংশ মাত্র। অংশ মাত্র। কারণ জিএনপি থেকে আমরা অবচয় বাদ দেব, তারপর হচ্ছে হলো সরকারি উদ্বৃত্ত বাদ দিব, পরোক্ষ কর বাদ দেব, হস্তান্তর পাওনা বাদ দিব। দেখো এত কিছু বাদ দেবার পর যখন সরকারি ভর্তুকি যোগ করা হয় তখনই এনআই পাওয়া যায়। তার মানে জিএনপিতে যা আছে তা থেকে অনেকগুলো বাদ দিতে হয়, আর একটা জিনিস সরকারি ভর্তুকিটা যোগ করতে হয়, তারপরে এনআই পাওয়া যায়। এখন এই এনআই কে, এই জাতীয় আয়টুকুকেই ওই দেশের জনসংখ্যা দ্বারা, মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের মাথাপিছু আয় পাওয়া যাবে। তো যে দেশের জনগণের মাথাপিছু আয় যত বেশি, ওই দেশের জনগণের জীবনযাত্রার মান তত বেশি এবং দেশের উন্নয়নও হয়ে থাকে। এটি হলো জিএনপি, এনএনপি, এনআই এবং পিসিআই। এইটা পর্যন্ত আলাদা একটা টপিক। এরপরে অন্য একটি আলোচনা জিডিপি, অর্থাৎ দেশের ভিতরে দেশের নাগরিকদের দ্বারা এবং বিদেশি নাগরিকদের দ্বারা যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন হয় বৈধভাবে, সেটি হচ্ছে জিডিপি। আর এটি উৎপাদন করতে যে স্থায়ী সম্পত্তি ব্যবহার হয়, এগুলোর ব্যবহার জনিত ক্ষতি বাদ দিলে আমাদের এনডিপি পাওয়া যাবে। তাহলে আজকে যেহেতু সময় কম, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? যে মোট জাতীয় উৎপাদন কাকে বলে, নির্যাতিত উৎপাদন কাকে বলে, জিএনপি নির্ণয় করার কয়টি পদ্ধতি রয়েছে, কি কি, অবচয় কাকে বলে। এই পরিমাণ উত্তর তোমরা বাসায় লিখে প্র্যাকটিস করবে কি করবে না বলো? স্যার করব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে আবার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।